এটা হচ্ছে তাদের নির্বুদ্ধিতা, ইম্যাচুরিটি, এবং হচ্ছে ওই যে পাওয়ারের গরম দেখে ফেলছেন ওনারা, যে ওনারা ক্ষমতায় চলে গেছেন, ওনারা দেশ শাসন করছেন, ওনারা মন্ত্রণালয় ভাগ করে ফেলেছেন, মানে ওই ড্রিমটা না, ড্রিমের মধ্যে ওনারা বসবাস করছেন, ওই ফ্যান্টাসির মধ্যে আছেন, যার ফলে মানুষকে মানুষ মনে করছেন না, ইভেন ক্যান্টনমেন্টকে ক্যান্টনমেন্ট মনে করছেন না, বা কাউকে আমজনতাকে বা কি বলতে হবে, কাকে কীভাবে কতটুকু বলতে হবে, সেই মাপটুকু তারা ভুলে গেছেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে আজকে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তার একজন শীর্ষ নেতা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি পঞ্চগড়ে গিয়েছেন বিশাল গাড়িবহর নিয়ে। তারা নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের করছেন এই বিশাল গাড়িবহর নিয়ে। আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো, এবং একই সঙ্গে আরেকটা প্রসঙ্গ, হাসনাত আবদুল্লাহ আরেকজন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, তিনি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে একটা বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করানো যাবে না। মানে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেভাবে সেনাবাহিনী এবং জনতাকে মুখোমুখি দাঁড় করলেন, তারপরে তার কাছ থেকেই আবার আসছে বিপরীত ধর্মী স্ট্যাটাস। এই প্রসঙ্গ আসলে এই দুটোই আমাদের সঙ্গে যথারীতি বাঁকা চোখে উপস্থিত রয়েছেন। বাঁকা চোখের এই পর্বে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর। মঞ্জুর ভাই, আপনাকে স্বাগতম। বিস্তারিত আলোচনায় চলে যাব, তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে ওয়েলকাম, আপনারা কমেন্টস অপশনে জানাতে পারেন আপনাদের মতামত। মঞ্জুর ভাই, একেবারে একটা প্রসঙ্গ দিয়ে জাস্ট শুরু করি আর কি, যে আজকে নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি নারায়ণগঞ্জে একটা কথা বলেছেন। ইফতার পার্টি ছিল আজকে, সেখানে যে আমরা চাই না পুরনো সেই সিস্টেমে আবার ফিরে যেতে। খুবই গুরুত্বপূর্ণ কথা আর কি। কিন্তু কিছু দল পুরনো বন্দোবস্তের দিকে ফিরে যাচ্ছে, তারা সংস্কারের প্রতি অনাগ্রহ দেখাচ্ছে। যে যতই অনাগ্রহ দেখাক, আমরা সংস্কার পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। আমার ওই লাইনটা নিয়ে শুধু আমরা আলোচনা করব, যে আমরা চাই না পুরনো সেই সিস্টেমে আবার ফিরে যেতে, পুরনো বন্দোবস্তের দিকে ফিরে যেতে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে সার্জিস আলম শতাধিক গাড়ি নিয়ে, তিনি গাড়িবহর নিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে এলাকায় গিয়েছেন। মানে এইটা আসলে কোন বন্দোবস্ত, আমাকে একটু যদি বুঝিয়ে বলেন। বন্দোবস্ত তো আসলে বন্দোবস্ত ঘুরে ফিরে আমাদের সাধারণ জনগণের জন্য ওই একই বন্দোবস্ত দেখি। আসলে জনগণের নাম দিয়ে, জনগণের কথা বলে, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বলে আসলে নিজেদের ব্যান্ডটাই বাজাচ্ছেন আর কি। নিজেদের ক্ষমতা যাওয়ার যত রকম প্রক্রিয়া, পুরনো প্রক্রিয়া, নতুন ইনোভেশন কোনো আইডিয়া যদি হতো, তারা নির্বাচন করবে, ক্ষমতায় আসবে, এটাকে আমি নেতিবাচকভাবে দেখি না। মানুষের সেবা করতে চাইতেই পারে যে কোনো লোক, যে কোনো দল। তো তারাও নিশ্চয়ই মানুষের সেবা করবে, দেশের উন্নয়ন করবে, সংস্কার করবে, দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো তাতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে তাদের মধ্যে কোনো ইনোভেশন, নতুন কোনো কিছু আইডিয়া নেই। ওনারা মুখে বলেন নতুন বন্দোবস্তের কথা, নতুন বাংলাদেশের কথা, কিন্তু ওনারা মানে এর আগের 2-3 জেনারেশন ধরে যেই পলিটিক্যাল কালচার, সেই কালচারটাকে জাস্ট রিপিট করছেন। ওনারা গাড়ি বহন নিয়ে যাচ্ছেন, উড়োজাহাজ, হেলিকপ্টারে কম্বল বিলি করতেছে, এবং এগুলি নিয়ে তুমুল সমালোচনা হয় বারবারই। কিন্তু এই সমালোচনাগুলি কি ওনাদের কানে যায় না, নাকি ওই জায়গায় গেলে বা একটা ক্ষমতার কাছাকাছি গেলে আসলে মানুষের এই শব্দগুলি কানগুলি বন্ধ থাকে, শুধু চাটুকারদের কথাই তারা শোনেন আর মানুষের পালস বোঝেন না? এটা আমার কাছে একটু হতাশার, কারণ তারা ইয়াং ব্লাড, ইয়াং জেনারেশান, তারা একেবারেই কেউই ওই ধরেন তারেক রহমান তো সোনার চামচ মুখে দিয়ে বড় হওয়া, বা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো একজন লিডারের ঘরে বড় হওয়া, সবাই সোনার চামচ। এই ছেলেগুলি সার্জিস, নাহিদ, হাসনাত, এরা তো একেবারে রুট লেভেলেরই। রুট লেভেল থেকে জেনারেল লাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হঠাৎ করে রাজনীতিতে আসা, মানে এই মাটিতে গড়াগড়ি খেয়ে বড় হওয়া এই ইয়াং ছেলেরা, তাদের কাছে না নতুন কিছু, এবং মেধাবী ছেলে নিঃসন্দেহে, এদের মেধা নিয়েও কোনো আমাদের প্রশ্ন থাকার কথা না।
সেই জায়গায় তাদের নতুন কোনো কর্মকাণ্ড, নতুন কোনো প্ল্যান, নতুন কোনো কর্মসূচি আমরা দেখি না। সেই গাড়ি বহর, সেই টোল দিতে গিয়ে ফাঁকিঝুঁকির ব্যাপার, সেই ট্র্যাডিশনাল কথাবার্তা, এগুলি খুবই। এবং এই যে দেখেন, এই আমরা যখন বসি তখনই আমি একটা খবর দেখলাম, আরেক নাগরিক পার্টির আরেক অন্যতম হান্নান মাসুদ, তিনি আজকে গিয়েছেন ইয়েতে হাতিয়া, আসার পথে বা কোনো একটা জায়গায় একই রকম হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ যে স্থানীয় বিএনপির এক দল তাদের উপরে হামলা চালিয়েছে। তো তারা যেখানে যাচ্ছে সেখানে গন্ডগোল বাঁধাচ্ছেন, হাতাহাতি বাঁধাচ্ছেন। দুদিন আগে বরিশালে একই ঘটনা ঘটলো নাহিদের সঙ্গে, সিলেটে একই ঘটনা। তো সব জায়গায় ওনারা মারামারি কামড়াকামড়ির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন। কোনো শৃঙ্খলা নাই, নতুনত্ব নাই। এবং ওনারা আসলে এই পর্যন্ত যা করেছেন আপনি তো দেখেছেনই, স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বাতিল করো, সব কিছু বাতিল করে দিয়ে সর্বশেষ ক্যান্টনমেন্টটাকেও তারা ছাড়েন নাই। কি নির্মম একটা ঘটনা। না, সেটাতে আসবো। আমি একটু সার্জিসের প্রসঙ্গেই আরেকটু বলি যে সার্জিসের গাড়ির সংখ্যা 150 গাড়ির কথা বলেছে একজন মাইক্রোবাস চালক। একটা গাড়ি 7,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে ভাড়া। তাহলে 150 গাড়ি কত, 7,000 টাকা, অনেক টাকার বিষয় আর কি। উড়োজাহাজে যাওয়া, আবার ঠিক আছে এইখানে সে টাকা দিচ্ছে, কিন্তু আবার টোল প্লাজার যে টোল আদায়কারী বাবু, একটা পত্রিকায় দেখছিলাম আমি, সেটা কোট করছি, যে আমাদের বলা হয়েছে 135টি গাড়ি আছে, সব মিলিয়ে আমাদের 5,000 টাকা টোল দিয়েছে। অবশ্য এটার বিল আসে অ্যাপ্রক্সিমেটলি 1,50,000 টাকা। হ্যাঁ, মানে যদি আমি জানি না যে মানে কোন ইয়াতে কোন জায়গায় সে টোল দিয়েছে, কিন্তু 5,000 টাকা টোল 100 গাড়ির আসলে 50 টাকাও হয় না। মানে 150 গাড়ি 50 টাকা করে হলে পরেও অন্তত 7,500 টাকা। আমি এই যে মাত্র হিসাব করলাম 1,50,000 টাকা। তো আবার এই যে 7,000 টাকা করে গাড়ি নিয়েছে 150 গাড়ি, তো 15 লাখ টাকার মতো বিষয় আর কি। 7-15 কত, অনেক টাকা, লাখ লাখ টাকার বিষয়। তো এই যে এরা নাকি টিউশনি করে চলতো এক সময় আর কি, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওই যে আপনি যেটা বলছিলেন যে আলিশান না, রুট লেভেল থেকে উঠে আসা। তো এই টাকা এরা পাচ্ছে কোথায়? মানে কে দিচ্ছে, কেন দিচ্ছে, কোন স্বার্থে দিচ্ছে? টাকা শোনেন, টাকা পাচ্ছে কোথায়, এটার চেয়ে আমার বড় প্রশ্ন, মানে আমি নিচ্ছি কেন? ধরেন আপনি এখন পাওয়ারের কাছাকাছি আছেন বা আপনি পাওয়ারে যাবেন, এটা যে কোনো পলিটিক্যাল দলেরই এইরকম ডোনেশন নিয়ে, আমাদের বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলি এরকম ডোনেশন দেয়, পালে, ইনভেস্ট করে, এটা স্বাভাবিক একটা রীতি। কিন্তু আমরা তো সেই পুরনো বন্দোবস্ত, পুরনো সেই চাঁদাবাজির জায়গাতে, এটা তো কাইন্ডস অফ চাঁদাবাজি। বা যেই লোকটা এই মাইক্রোবাসটা দিল, বা যেই লোকটা এই গাড়ির যোগানটা দিল, যে লোকটা এই ইভেন্ট বাবদ 10-15-20 লাখ টাকা ইনভেস্ট করলো, যে প্রতিষ্ঠানটা, যে মানুষগুলি, এরা তো 3 গুণ বুঝে নিবে সুবিধা। এরাই কন্ট্রাক্টারি করবে, এরাই বাজার লিজ নিবে, এরাই টোল নিবে, এরাই সব চাঁদাবাজি গুলি কন্ট্রোল করবে এরা যদি ক্ষমতায় আসে। এবং এদেরকে তো তখন আপনি মানা করতে পারবেন না। এই সার্জি হাসান কোন মুখে মানা করবে? না, তোমার আমি এই কন্ট্রাক্ট দিব না, তোমার আমি এই টোল দিব না, এই সুবিধা দিব না, লিগ্যাল। এটা তো বলার মুখ নাই, কারণ তুমি তো এই যে মানে বহর সাজাচ্ছ, এই যে এত বড় বড় ইভেন্ট করতেছো, সুবিধা করতেছো, তো এইগুলির কারণেই তো আসলে এই ইয়েগুলি তৈরি হয়, এই দুর্নীতির সুযোগগুলি তৈরি হয়, যেটা অতীতেও ছিল, এখনও। ওই যে আমি বললাম, মিনিমাম কোনো নতুনত্ব, মিনিমাম কোনো সততা, মিনিমাম কোনো সংস্কারের বালাই তাদের কোনো অ্যাক্টিভিটিসে এখন পর্যন্ত নাই। তা আবার সেটা তো অবশ্যই। হাসনাতর কথাও নিশ্চয়ই মনে আছে যে আপনি খালেদ মহিউদ্দিনের প্রোগ্রামে দেখেছেন নিশ্চয়ই, যে আমার জন্য মার্সিডিজ বেঞ্জ, অডি সব কিছু রেডি আছে। ওই যেটা বলছিলাম যে এরা যে দিচ্ছে মার্সিডিজ বেঞ্জ, অডি, নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে। এমনি কেউ কেন দিবে স্বার্থ ছাড়া? এটা তো সিম্পল হিসাব, এটা পাগলেও বুঝবে। তাহলে এই যে নতুন বন্দোবস্ত, এটা তো মানে গাল গল্পের মতো একটা গল্প বলে, একটা গল্প শুনিয়ে, ঘুম পাড়ানি গানের মতো একটা শুনিয়ে একটা নতুন আশার কথা বলে, কিন্তু আসলে কাজ হচ্ছে সেই আগের মতোই, মানে আগের প্যাটার্ন, আগের পদ্ধতি, আগেরই সব কিছু। এনিওয়ে, আমরা আরেকটা প্রসঙ্গে যাই। আপনি নিশ্চয়ই যেটা বলছিলেন যে ক্যান্টনমেন্টকে বিতর্কিত করার প্রসঙ্গ, একটা ভয়াবহ একটা বিষয় আর কি, যে একজন নতুন রাজনৈতিক দলের নেতা তিনি একটা চরম অভিযোগ তুললেন যে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে
তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বা রিফাইন্ড আওয়ামী লীগ আনার কথা জন্য চাপ দিয়েছে, এক ধরনের চাপের কথাই তো তিনি স্ট্যাটাসে লিখেছেন। তারপরে দেখলাম যে সার্জিস সেই বক্তব্য হাসনাতকে মিথ্যাবাদী করে, মানে সার্জিসের বক্তব্য বিশ্বাস করলে তো আপনার হাসনাতকে মিথ্যাবাদী বলতে হবে, এবং সার্জিস স্বীকার করেছে যে তাদেরকে ডেকে নেয়নি, তারা নিজেরাই মানে আগ্রহ নিয়ে এর সঙ্গে যোগাযোগ করে, অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করে তারা দেখা করতে গিয়েছে। তারপরে ফিরে এসে একজন এক ধরনের কাহিনী বললো, সার্জিস আবার সেটা ক্লিয়ার করলো। এখন আবার আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না, আজকে ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছি হাসনাত একটি প্রোগ্রামে বলেছে যে 5 আগস্ট সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল, তারা কখনো জনগণের বিরুদ্ধে যাবে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না, সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করানো যাবে না, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তা আমার প্রশ্নটা হলো আপনার কাছে যে আপনি নিজেই উস্কে দিয়ে জনতাকে উস্কে দিয়ে নিজেই এখন আবার আপনি কেন বলছেন এই কথা? অথচ দেখেন এই আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব কয়েকদিন আগেই একই বক্তব্য দিলেন, কিন্তু একই অনুরোধ করলেন অথবা ধমকি দিলেন অথবা সচেতন করলেন যে আপনারা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেন না, আপনারা একে অপরের মারামারি করেন না, আন্ডারমাইন করেন না। উনি কিন্তু মেসেজ দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা সতর্ক হই নাই। সতর্ক না হওয়ার কারণে হাসনাত এত বড় একটা ব্লান্ডার করলো, নিজের পায়ে কুড়াল মারলো, দলটাকে প্রশ্নবিদ্ধ করলো এবং দেশটাকে আরও অস্থিতিশীল করলো। তো এখন আপনি হাজারবার কান্নাকাটি করেন, হাজারবার মাপ চান, আপনি যেই থুতু বের করে ফেলছেন ওই থুতুটা আপনি গিলতে পারবেন না। আপনি যে শুধু উনি দেয় নাই, হাসনাতের পরে একই টাইমে আপনি দেখেছেন সরকারের উপদেষ্টায় থাকা আসিফ সাহেব, তিনি ওয়েল অর্গানাইজড ভিডিও করে উনি বাজারে ছেড়ে দিয়েছেন। এটা আছে না যে আমি একটা সমাবেশে গেলাম বক্তৃতা দিলাম বা একটা টকশোতে গেলাম কথা বললাম, সেইটা হলো এক জিনিস। ওয়েল অর্গানাইজড একটা ভিডিও করে ভিডিও ইন্টারভিউ উনি ছেড়ে দিয়েছেন, ওনার ওই বক্তব্য তো সেই একই অলমোস্ট সেরকমই। তো এই জিনিসগুলি অনেকেই বলতে চান যে প্ল্যান ওয়াইজ, কিন্তু আমার কাছে এগুলি প্ল্যান মনে হয় না, প্ল্যান এগুলি হয় না। এটা হচ্ছে তাদের নির্বুদ্ধিতা, ইম্যাচুরিটি, এবং হচ্ছে ওই যে পাওয়ারের গরম দেখে ফেলছেন ওনারা, যে ওনারা ক্ষমতায় চলে গেছেন, ওনারা দেশ শাসন করছেন, ওনারা মন্ত্রণালয় ভাগ করে ফেলেছেন, মানে ওই ড্রিমটা না, ড্রিমের মধ্যে ওনারা বসবাস করছেন, ওই ফ্যান্টাসির মধ্যে আছেন, যার ফলে মানুষকে মানুষ মনে করছেন না, ইভেন ক্যান্টনমেন্টকে ক্যান্টনমেন্ট মনে করছেন না, বা কাউকে আমজনতাকে বা কি বলতে হবে, কাকে কীভাবে কতটুকু বলতে হবে, সেই মাপটুকু তারা ভুলে গেছেন। আমি বলছি না যে তাদের এই বোধ বুদ্ধি নেই, বোধ বুদ্ধি আছে, কিন্তু ওই যে ফ্যান্টাসির মধ্যে ঢুকে পড়েছেন 5 আগস্টের পরে, সেই ফ্যান্টাসি থেকে ওনারা এখনো বের হতে পারেন না। ওনাদেরকে অতি দ্রুত আমি অনুরোধ করবো, আপনারা ফ্যান্টাসি থেকে বের হন, আপনারা ইনোভেটিভ কোনো কিছু আইডিয়া দেন, মানুষকে কনভিন্স করার চেষ্টা করেন, মানুষের দৌড়ে দৌড়ে যান, মানুষের জড়ায় ধরেন, মানুষের ঘামের গন্ধ নেন গায়ের, মানুষের মনের মুখের কথা না, মনে কি কথা চলছে সেই কথাটা আপনারা বের করার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন। সেই কথা তো মানুষ বলছেই। ওই যে আপনি নিশ্চয়ই আরেকটা ইনফরমেশন খেয়াল করছেন যে রিকশাওয়ালা, আপনি দেখেছেন যে স্যালুট দিচ্ছে ছাত্রদের, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সে বলছে যে না, আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম। তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি আবার কোন সরকার চান, এটা তো আপনার ইচ্ছা, কিন্তু কোন সরকার চান আপনি আবার ক্ষমতায় আসুক? সে বলছে আওয়ামী লীগ। আরেকটা প্রসঙ্গ দিয়ে আমি শেষ করি, যেহেতু আওয়ামী লীগ প্রসঙ্গ আসলো। আমি গতকাল দেখছিলাম যে ডয়েচে ওয়েলের একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আরাফাতুল ইসলাম ভাই, উনি একটা তার সোশ্যাল মিডিয়াতে জরিপ করেছে যে এই নির্বাচনে কাকে ভোট দেবেন। তো তার জরিপটা আমি অ্যানালাইসিস করছিলাম রাতে শুয়ে শুয়ে। তো সেইখানে দেখলাম যে 80% ভোট এসেছে আওয়ামী লীগের পক্ষে, 3% আসছে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে, 8% জামায়াতের পক্ষে, বিএনপির পক্ষেও তেমন না আর কি। মানে এইটা সব মিলিয়ে যে এই যে একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, কিন্তু মানুষ আসলে সাপোর্ট করছে, আবার এই যে রিক্সাওয়ালারা যারা আন্দোলনে অংশ নিয়েছে তারা বলছে যে না, আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম। সেই ভিডিওতে নিশ্চয়ই আপনি দেখেছেন যে আরও 2-1 উবার ড্রাইভার তারা বলছিল যে না, আগে ভালো ইনকাম ছিল, 2 পয়সা রাখতে পারতাম, এখন সেটাও পারি না, সংসার চালাইতে কষ্ট হয়। তো সব মিলিয়ে আপনার ভাষ্যটা কি? প্রথম কথা হচ্ছে যে আসলে জরিপ বিষয়টা একটু কনফিউজিং আমার কাছে মনে হয় বরাবরই।
জরিপের ফলাফল আসলে সবসময় যে বাস্তব প্র্যাকটিক্যালি মিলে যায় এটা 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 খুব বেশি ঘটে না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, জরিপের মাধ্যমে আপনি মানুষের মোটামুটি একটা পালসটা একটু বুঝতে পারেন। এবং এই রেজাল্টটা কেন আসলো, এটা তো অবিশ্বাস্য একটা রেজাল্ট যে এরকম একটা মানে এত অভিযোগ। এবং আওয়ামী আমলে যে আমরা সাধারণ মানুষ যে খুব বেশি শান্তিতে সুখে নির্ভয়ে ছিলাম তাও না। কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে আমাদের জাতির কত দুর্ভাগ্য। ধরেন আওয়ামীর আমলটা যদি ফ্যাসিজম হয় বা ফ্যাসিস্টের আমল হয়, তার মানে বুঝতে হবে এখন কোন আমলটা চলতেছে। এই আমি জানি না ফ্যাসিস্টের উপরের আর কোনো ধাপ আছে কিনা, আমি তো ওই ধাপে আছি। আমার কোনো কিছু ফ্যাসিস্ট টু দ্য পাওয়ার স্কয়ার এরকম আর কি বিষয়টা, আমার তো কোনো কিছু সেটেল ডাউন হয়নি। আমি তো সামনে এই যে একটু তাকানোর, সামনে তাকানোর পর আমি অন্ধকার দেখছি। আমার পলিটিক্যালি আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, ইকোনমিক্যালি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, আমার জব সেক্টরের কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, আমার ইকোনমির কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। মানে নির্বাচন, মিনিমাম একটা নির্বাচনই তো আমরা চাই, সুষ্ঠু একটা নির্বাচন। আমরা হাসি মুখে ঈদের মেলায় যাওয়ার মতো আমরা এই ভোট দিতে যাই ভোটের দিন। আমরা তো আমাদের হাসিনার আমলে দুঃখ কি ছিল, আমরা অনেকেই ভোট দিচ্ছি। ধরেন আমি ভোটটা একবারও মিস করি নাই, কিন্তু আমার অনেক কলিগই আছে ভোট দিতে গেছে যে গিয়ে দেখেছে ভোট হয়ে গেছে, এরকম ঘটনাও আছে। তো মানুষ তো ওই ভোটটা, নিজের ভোটটা নিজে যেন যে সিলটা মারতে চায়, এইটুকুই চায়। তো আমি তো সেই ভোটের জায়গাটাও আমি দেখছি না, সংস্কারের জায়গাটাও দেখছি না। মানে দেশ এদিকে রোহিঙ্গা ইস্যু আছে, এর জিওপলিটিক্যাল অনেক ক্রাইসিস আছে, মানে হোয়াটস গোয়িং অন। আমরা কোনো দিক দিয়ে আমরা কোনো সেটেল ডাউনে যেতে পারছি না এবং আমি কোনো আলোই দেখতে পারছি না। তো সেই জায়গা থেকে মানুষ ওই যে আগে ট্রল করতো যে আগেই ভালো ছিলাম, এখন তো সিরিয়াসলি এটা বলতে হয়, এখন আর ট্রলের জায়গায় নেই, আগেই ভালো ছিলাম। না, মানুষের হিসাব তো তাই মনে হচ্ছে, আগেই ভালো ছিলাম। এবং মানে সেই দিকেই আসলে মনে হচ্ছে, কারণ আসলে আপনি আগে যে খারাপ ছিলাম, অবশ্যই খারাপ ছিলাম, সেই খারাপের চেয়ে আপনি যদি মিনিমাম বেটার কোনো কিছু না দিতে পারেন, তাহলে আসলে সেই খারাপের সাথে আপনার পার্থক্য তো কোনো কিছু না। খারাপের চেয়ে আরও অধিকতর খারাপ যদি হয়, সেটা তো তাহলে মানুষ বলবেই যে আগেই ভালো ছিলাম, আগে খারাপটাকেও সে তখন ভালো হিসেবে করবে। দর্শক মণ্ডলী, আমরা আসলে আজকে আর আলোচনা বাড়াচ্ছি না। আমরা চাই আসলে একটা সুন্দর পলিটিক্যাল চর্চা, গণতান্ত্রিক চর্চা এমন যেন কেউ কারো বিরুদ্ধে মানে দোষারোপ না করে, প্রতিহিংসা না করে, একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেইটা সবাই চিন্তা করবে, সেটা সবাই কাজ করবে সেই অনুযায়ী। সেটাই আসলে আমাদের চাওয়া না আমরা একে অপরকে দোষারোপ করে, আমরা মিথ্যে কথার ফুলঝুরি বলে বা কাউকে হেয় করে, প্রাতিষ্ঠানিকভাবে কাউকে হেয় করে, জনতার সঙ্গে প্রতিষ্ঠানের মুখোমুখি দাঁড় করিয়ে নিজস্ব ফায়দা, শুধু ব্যক্তি বা দল কেন্দ্রিক ফায়দা তুলব, সেইটা আসলে কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা চাই আসলে, বলাও আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের আসলে সবার লক্ষ্য থাকতে হবে দেশটা কীভাবে স্থিতিশীলতা আসে এবং দেশটা কীভাবে সামনের দিকে এগিয়ে যায়, সেটাই আমাদের সকলের কাম্য। আজকে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।